একজন কলেজ অধ্যাপিকা নিজের ফ্ল্যাটে নির্মমভাবে খুন। আশ্চর্যের বিষয়, ঘরের 1 টাকাও চুরি হয়নি। খুনি শুধু একটি জিনিস নিয়ে গিয়েছিল, আর সেই একটি ভুলই শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেয়। এবং এই খুনের সাক্ষী হিসেবে পুরো হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত রাখা হয়েছিল মাত্র 10 বছরের একটি শিশুকে। 4 জুন 2026 বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির বাসিন্দা দেবারতী পাল বারবার ফোন করছিলেন তার দিদি দেবস্মিতা পালকে, কিন্তু প্রতিবারই একই উত্তর, ফোন সুইচড অফ। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কলেজে ব্যস্ত আছেন, কিন্তু কিছুক্ষণ পর খবর আসে সেদিন দেবস্মিতা কলেজেই যাননি। অথচ সেদিনই ছিল তার বহু প্রতীক্ষিত প্রমোশনের ইন্টারভিউ, যে সুযোগের জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। বিকেলে পরিচারিকা ফোন করে জানালেন ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। অনেকবার বেল বাজিয়েও কোনো সাড়া মেলেনি। একজন সময়নিষ্ঠ দায়িত্বশীল অধ্যাপিকা অফিসে না গিয়ে ফোন বন্ধ রেখে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় চলে গেলেন? এই রহস্যের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। দেবস্মিতা পাল, বয়স 49, পেশায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের একজন অধ্যাপিকা। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন কঠোর কিন্তু ভীষণ শ্রদ্ধেয় একজন শিক্ষিকা। নিয়ম মেনে চলা ছিল তার অভ্যেস। ক্লাস হোক বা কোনো অফিসিয়াল দায়িত্ব, অকারণে তিনি কখনো অনুপস্থিত থাকতেন না। 2017 সালে 44 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র 5 বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি ইস্ট দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি ফ্ল্যাটে একাই থাকতে শুরু করেন। তার দিনগুলো ছিল খুবই সাধারণ। সকাল থেকে কলেজ, বিকেলে বাড়ি, আর সুযোগ পেলেই মা, বাবা ও বোনের সঙ্গে সময় কাটানো। প্রথম দেখায় মনে হতে পারে দেবস্মিতার জীবনে এমন কিছুই ছিল না যার জন্য কেউ তাকে খুন করতে চাইবে, কিন্তু মানুষের জীবনের সব গল্প বাইরে থেকে দেখা যায় না। দিল্লিতে থাকলেও পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ছিল তার মামার বাড়ি। বহু বছর আগে তার দাদু সেখানে প্রায় 10 কাঠা জমির ওপর একটি বড় দোতলা বাড়ি তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে পরিবারের অন্য সদস্যরা না থাকায় সেই সম্পত্তির বড় অংশের দায়িত্ব এসে পড়ে দেবস্মিতার ওপর। সমস্যা ছিল একটাই, তিনি থাকতেন দিল্লিতে আর বাড়িটি ছিল বর্ধমানে। খালি বাড়ি বছরের পর বছর ফেলে রাখলে দখল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বাড়ির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার কথা ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন নিচতলাটা ভাড়া দিয়ে দেবেন। এতে বাড়িতে লোকজন থাকবে, সম্পত্তিও নিরাপদ থাকবে, আর ভাড়ার টাকা দিয়ে রক্ষণাবেক্ষণের খরচও উঠে আসবে। সিদ্ধান্তটা তখন খুবই বাস্তবসম্মত মনে হয়েছিল, কিন্তু দেবস্মিতা জানতেন না এই একটি সিদ্ধান্তই একদিন তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে। দেবস্মিতার মৃত্যুর তদন্ত শুরু হতেই একের পর এক এমন কিছু তথ্য সামনে আসতে লাগলো যা পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলল। প্রথম ক্লু, ঘরে কোনো লুটপাটের চিহ্ন নেই, আলমারি প্রায় অক্ষত, ব্যাগে নগদ টাকা রয়েছে, পরিচারিকার জন্য আলাদা করে রাখা টাকাতেও কেউ হাত দেয়নি, গয়নাও নিখোঁজ নয়। অর্থাৎ খুনির উদ্দেশ্য যদি টাকা বা মূল্যবান জিনিস হতো, তাহলে সে খালি হাতে কেন ফিরে যাবে? দ্বিতীয় ক্লু, ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল। যদি খুনি জোর করে ঢুকতো, তাহলে দরজা ভাঙার বা জোরপূর্বক প্রবেশের চিহ্ন থাকার কথা, কিন্তু তেমন কিছুই ছিল না। এর মানে খুব সম্ভবত দেবস্মিতা নিজেই দরজা খুলে খুনিকে ভেতরে ঢুকতে দিয়েছিলেন, অর্থাৎ খুনি তার পরিচিত কেউ। তৃতীয় ক্লু, দেবস্মিতার মোবাইল ফোন উধাও। ঘরে প্রায় সবকিছুই ছিল, কিন্তু ফোনটি ছিল না। কেন? খুনি কি শুধু ফোনটাই নিয়ে গেল, নাকি সেই ফোনের মধ্যে এমন কোনো তথ্য ছিল যা তদন্তের গতিপথ বদলে দিতে পারত? আর সবচেয়ে অদ্ভুত বিষয়, একজন শান্ত নিরীহ কলেজ অধ্যাপিকা যার ব্যক্তিগত জীবনে প্রকাশ্য কোনো শত্রু ছিল না, তাকে এত নৃশংসভাবে হত্যা করার প্রয়োজনই বা কি ছিল? তদন্তের এই পর্যায়ে পুলিশের কাছে উত্তর ছিল না, শুধু ছিল কয়েকটি বিচ্ছিন্ন ক্লু। আর সেই ক্লুগুলোই ধীরে ধীরে তদন্তকে নিয়ে যেতে শুরু করলো দিল্লি থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বর্ধমানে। ঘটনাস্থল থেকে তেমন কোনো প্রত্যক্ষ প্রমাণ না পাওয়ায় দিল্লি পুলিশ তদন্ত শুরু করলো একেবারে শূন্য থেকে। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হলো প্রতিবেশীদের। কেউ কি কোনো চিৎকার শুনেছিলেন? কেউ কি কোনো অপরিচিত মানুষকে ফ্ল্যাটে ঢুকতে দেখেছিলেন? উত্তর ছিল না।
এবার তদন্তের ভরসা একটাই, সিসিটিভি ফুটেজ। পুলিশ আবাসনের প্রতিটি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখতে শুরু করলো। প্রথম কয়েক ঘন্টার ফুটেজে তেমন কিছুই চোখে পড়ল না। বাসিন্দারা আসছেন যাচ্ছেন, সবকিছুই স্বাভাবিক। কিন্তু একটি ফুটেজ বারবার দেখে তদন্তকারীদের চোখ আটকে গেল। একটি দম্পতি, সঙ্গে প্রায় 10 বছরের একটি ছেলে, তিনজনই নির্ভয়ে আবাসনের ভেতর ঢুকছে। লোকটির পিঠে ছিল একটি লাল রঙের ব্যাগ, দুজনের মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। প্রথম দেখায় দৃশ্যটি একেবারেই স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রায় 30 মিনিট পরে যখন একই পরিবার আবাসন থেকে বেরিয়ে আসে, তখন একটি অদ্ভুত বিষয় ধরা পড়ে। পুরুষটির শার্ট আর আগেরটির নয়, মহিলার পোশাকও বদলে গেছে। আর আশ্চর্যের বিষয়, এবার শিশুটির মুখে কোনো মাস্ক নেই। একই দিনে মাত্র আধ ঘন্টার ব্যবধানে তারা পোশাক বদলালো কেন? এই প্রশ্নই তদন্তের মোড় ঘুরিয়ে দিল। পুলিশ সেই দম্পতির ছবি নিয়ে আবাসনের নিরাপত্তারক্ষী, পরিচারিকা এবং স্থানীয় বাসিন্দাদের দেখাতে শুরু করলো। অবশেষে একজন গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তিনি জানালেন, এই দম্পতিকে তিনি আগে দেখেছেন। তারা অপরিচিত নয়, তারা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে অবস্থিত দেবস্মিতা পালের মামার বাড়ির ভাড়াটিয়া। এই একটি তথ্যের পর তদন্ত যেন নতুন দিশা পেল। এক মুহূর্ত দেরি না করে দিল্লি পুলিশের একটি দল রওনা দিল বর্ধমানের উদ্দেশ্যে। কিন্তু তখনও একটি বড় প্রশ্নের উত্তর মেলেনি। একজন সাধারণ ভাড়াটিয়া কেন প্রায় 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের বাড়িওয়ালাকে খুন করতে যাবে? নাকি এই খুনের পেছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো পরিকল্পনা? বর্ধমানে পৌঁছে দিল্লি পুলিশ যখন সেই ভাড়াটিয়া অর্থাৎ রামপ্রসাদ দাসের অতীত খতিয়ে দেখতে শুরু করলো, তখন তদন্তে এমন কিছু তথ্য উঠে এলো যা এই মামলাকে একটি সাধারণ বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিরোধের মামলা থেকে অনেক বড় অপরাধ চক্রের দিকে নিয়ে গেল। রামপ্রসাদ কোনো সাধারণ ভাড়াটিয়া ছিল না। পুলিশের তদন্তে জানা যায়, অতীতে সে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছে। নকল পরিচয়পত্র তৈরি করা, ভুয়ো পরিচয়ে মানুষের বিশ্বাস অর্জন করা, এসব তার কাছে নতুন কিছু ছিল না। তার স্ত্রী বনশ্রী দাসও এই কাজগুলিতে তাকে সক্রিয়ভাবে সাহায্য করত। অর্থাৎ দেবস্মিতা পালের বাড়িতে যে দম্পতি ভাড়াটিয়া হিসেবে উঠেছিল, তারা আসলে সুযোগের অপেক্ষায় থাকা অভিজ্ঞ প্রতারক। এরপর সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। দেবস্মিতা সিদ্ধান্ত নিয়েছিলেন বর্ধমানের বাড়িটি বিক্রি করবেন। সেই কারণে তিনি রামপ্রসাদকে স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করতে হবে। এই খবরই বদলে দেয় সবকিছু। পুলিশের দাবি, রামপ্রসাদ বুঝে গিয়েছিল বাড়ি ছাড়তে হলে তার ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। কয়েক কোটি টাকার সম্পত্তির ওপর প্রভাব বিস্তারের যে স্বপ্ন সে দেখেছিল, সেটাও শেষ হয়ে যাবে। সেখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। যদি বাড়ির মালিকই না থাকেন, তাহলে কি সম্পত্তি দখল করা সহজ হবে? আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই তারা বর্ধমান থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেই শেষ নয়। তারা নিজেদের পরিচয় গোপন করতে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকিট কাটে, গেস্ট হাউসে ওঠে এবং সন্দেহ এড়াতে সঙ্গে নিয়ে যায় নিজেদের 10 বছরের ছেলেকেও। পুলিশের অভিযোগ অনুযায়ী তারা জানতো, একটি ছোট শিশু সঙ্গে থাকলে মানুষ সাধারণত কোনো পরিবারকে সন্দেহের চোখে দেখে না। একটি পরিকল্পিত খুন, একটি ভুয়ো পরিচয় আর একটি নিরীহ শিশুকে ব্যবহার করে সন্দেহ এড়ানোর চেষ্টা। তদন্তকারীরা তখন বুঝতে পারলেন, এটি মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া অপরাধ নয়, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটি হত্যাকাণ্ড। কিন্তু পরিকল্পনা যতই নিখুঁত হোক, অপরাধীরা একটি ভুল করেছিল, আর সেই ভুলই শেষ পর্যন্ত তাদের পুলিশের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড প্রমাণ করা শুধু সন্দেহের ওপর নির্ভর করে সম্ভব নয়। আদালতে এমন প্রমাণ লাগবে যা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে অপরাধের পুরো ছবিটা স্পষ্ট করে দেয়। আর ঠিক সেটাই করতে শুরু করলো দিল্লি পুলিশ। প্রথম প্রমাণ ছিল সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যায় রামপ্রসাদ, বনশ্রী এবং তাদের ছেলে একসঙ্গে দেবস্মিতা পালের আবাসনে প্রবেশ করছে। তখন দুজনের পরনে ছিল একরকম পোশাক, কিন্তু মাত্র কিছুক্ষণ পর যখন তারা বেরিয়ে আসছে,
তখন রামপ্রসাদ এবং বনশ্রী দুজনেরই পোশাক বদলে গেছে। একটি সাধারণ সাক্ষাৎ করতে গেলে মাত্র আধ ঘন্টার মধ্যে পোশাক বদলানোর প্রয়োজন পড়ে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ পৌঁছে যায় বর্ধমানে। সেখানে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা উদ্ধার করেন রক্তমাখা জামা কাপড়, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর উদ্ধার হয় দেবস্মিতা পালের স্যামসাং মোবাইল ফোন, যা খুনের পর তার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছিল। সেই ফোনের উপস্থিতি পুলিশকে নিশ্চিত করে দেয় যে হত্যার পর অভিযুক্তরা সেটি নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছিল। তদন্তে আরও সামনে আসে একের পর এক গুরুত্বপূর্ণ প্রমাণ। পুলিশের দাবি, দিল্লি যাতায়াতের জন্য যে ট্রেনের টিকিট কাটা হয়েছিল এবং যে গেস্ট হাউসে তারা উঠেছিল, সেখানে নিজেদের আসল পরিচয় নয়, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল। তল্লাশিতে সেই নকল পরিচয়পত্র উদ্ধার হয়। শুধু তাই নয়, পুলিশ আরও দাবি করে অভিযুক্তদের কাছ থেকে একাধিক জাল সরকারি পরিচয়পত্র এবং জাল নোটও উদ্ধার হয়, যা তাদের অতীত অপরাধের দিকেও ইঙ্গিত করছিল। একটি করে আলাদা প্রমাণ হয়তো পুরো মামলা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু সব প্রমাণ একসঙ্গে জুড়ে দিলে পুলিশের মতে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। এটি ছিল সম্পত্তির লোভে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত একটি হত্যাকাণ্ড। গ্রেফতারের পর রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাসকে আদালতে তোলা হয়। এবার তদন্ত আর পুলিশের হাতে সীমাবদ্ধ রইল না। মামলাটি পৌঁছে গেল আদালতের কাঠগড়ায়। সেখানে শুরু হলো প্রমাণ বনাম অস্বীকারের লড়াই। প্রসিকিউশনের দাবি ছিল এটি কোনো মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া খুন নয়, বরং একটি দীর্ঘ পরিকল্পনার ফল। তারা আদালতে একে একে তুলে ধরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, অভিযুক্তদের দিল্লি যাত্রার রেকর্ড, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার, সিসিটিভি ফুটেজ, উদ্ধার হওয়া দেবস্মিতার মোবাইল ফোন, রক্ত মাখা জামা কাপড় এবং ফরেনসিক রিপোর্ট। প্রসিকিউশনের যুক্তি ছিল এই সমস্ত প্রমাণ আলাদা আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একই গল্প বলছে। অন্যদিকে ডিফেন্স পক্ষ পুলিশের তদন্ত ও প্রমাণ নিয়ে প্রশ্ন তোলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আদালতে নিজেদের অবস্থান তুলে ধরে। এরপর আদালত একে একে সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট, ডিজিটাল প্রমাণ এবং তদন্তকারী অফিসারদের বক্তব্য পর্যালোচনা করতে শুরু করে। এই মামলার আরেকটি অত্যন্ত সংবেদনশীল দিক ছিল, ঘটনার সময় অভিযুক্ত দম্পতির অপ্রাপ্ত বয়স্ক ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে তদন্তে উঠে আসে। তবে যেহেতু সে একজন নাবালক, তাই তার পরিচয় এবং তার সম্পর্কিত আইনি প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়। একের পর এক শুনানি চলতে থাকে। আদালত দোষী ঘোষণা না করা পর্যন্ত অভিযুক্ত আইনের চোখে অভিযুক্তই, দোষী নয়। তাই এখন এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আদালতের ওপর। আদালত কি পুলিশের উপস্থাপিত প্রমাণকে যথেষ্ট বলে মনে করবে? প্রসিকিউশন কি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারবে যে এটি সম্পত্তির লোভে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, নাকি ডিফেন্স সেই প্রমাণে যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর দেবে আদালতের চূড়ান্ত রায়। কিন্তু একটি বিষয় ইতিমধ্যেই স্পষ্ট, একজন সম্মানিত শিক্ষিকা আর কোনোদিন ক্লাসরুমে ফিরবেন না। আরেকটি পরিবার তাদের মেয়ে, বোন এবং সন্তানের মতো একজন মানুষকে চিরতরে হারিয়েছে। আইনের রায় এখনো বাকি, কিন্তু দেবস্মিতা পালের পরিবারের কাছে এই মামলার সবচেয়ে বড় শাস্তি ইতিমধ্যেই হয়ে গেছে, তাদের অপূরণীয় ক্ষতি। একজন শিক্ষিকার জীবন শেষ হয়ে গেল। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো কয়েক কোটি টাকার লোভে শুধু একজন নির্দোষ মানুষই প্রাণ হারাননি, একটি 10 বছরের শিশুর শৈশবও চিরদিনের জন্য বদলে গেছে। সে এমন একটি দৃশ্য দেখেছে যা কোনো শিশুর জীবনে দেখা উচিত নয়। লোভ যখন বিবেককে হারিয়ে দেয়, তখন মানুষ শুধু আইন ভাঙে না, মানবতাকেও হত্যা করে। কয়েক কোটি টাকার লোভে যদি একজন মানুষ আরেকজনের জীবন কেড়ে নিতে পারে, তাহলে আসল সম্পদ কি, মানুষের বিবেক নাকি টাকা? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার।